এই যে মোটামুটি 2 বছরে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আপনার জানা মতে, বা কিরকম? অনেক 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 পরিসংখ্যান আমার অ্যাকচুয়াল নাই আমার কাছে। অনেক কারখানা বন্ধ হয়েছে। গা- গা- সঠিক সঠিক সংখ্যাটা আমার কাছে নাই। গাজীপুরে কিরকম গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ইদানিং? গাজীপুরে 100 প্লাস বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হওয়ার মূল কারণটা কি, আসলে কি? কারণ কি এখন মনে করেন গ্যাস সংকট, কারখানা মালিকরা চালাইতে পারছেন না, বন্ধ করে দিতেছে, শ্রম অসন্তোষ। শ্রমিকও অসন্তোষ আছে। আরো এছাড়া ওইটা আভ্যন্তরীণ আপনার আভ্যন্তরীণ গার্মেন্টসের যে ইয়া ছিল আপনার, কাঁচা মালগুলো যে যে অ্যাক্সেসরিজ যেগুলো দিয়ে আপনার সুতা বা ফেব্রিক্স, এগুলো কি আমদানিতেও কি এক্সেসরিজ অন্য জিনিস, এক্সেসরিজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে অন্য জিনিস। আর যেগুলো কাঁচামালের কথা বলছেন আপনি, এগুলো আগে টেক্সটাইলের যেমন অনেক কিছু আগে ভারত থেকে আসছে, অনেক তো দেখবো। তাহলে আমরাই তো ভারত নির্ভরশীল, ভারত তো আর বাংলাদেশ নির্ভরশীল না। না না, ভারতের তো আসছে, আমাদের দেশে তো ভারত বিদ্বেষী লোক আছে অনেক। হ্যাঁ, কথায় কথায় দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে সব সময়। হ্যাঁ, ওই তো ভারত বিদ্বেষী কইতেছে, অন্য দেশ থেকে ধর আনতে পারতেছে না। কাঁচামরিচটাও তো ভারত থেকে আসে, না হলে তো তরকারি খাওয়া যায় না। আরে ভাই, গত মাসেও তো কাঁচামরিচ আসলো, যে গত মাসে বলছি, এই 15 দিন আগে 10 দিন পূর্বে কাঁচামরিচ আসছে হলো 90 টন, 10 ট্রাক। তারপরে এগুলা আমরা জানি, এগুলা এগুলা আমরা জানি। ভারতে কি কি, ভারত কি কি দিয়ে আমাদের দেশে কি কি এক্সপোর্ট করে, কি কি আমাদের ঘাটতি আছে। যেমন টেক্সটাইলের যে মালগুলো আগে আসতো, এগুলো এখন আসতেছে না, মালিকরা অন্য দেশ থেকেও আনতে পারতেছে না। তারপরে এদিকে জ্বালানি সংকট, এগুলো জানি, কিন্তু এখন এগুলো নিয়ে কথা বলা যাবে না, সমস্যা আছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তারপরে তো এই যারা এই যে এক- তারপরেও তো আমি বিভিন্ন বিষয় নিয়ে সবসময় প্রচারণা করি, না কথা না, বলি। আপনি তো কথা বলেন, শোনেন, এই জন্যে আপনি সাহসী, আপনি অনেক কথা বলেন, এই জন্য কিন্তু আপনাকে ফোনটা দিয়েছি। তাছাড়া আপনি শ্রমিক একজন নেতা, গার্মেন্টস নিয়ে ঘাটাঘাটি আমাকে করেন। আওয়ামী লীগ ট্যাগ দিয়ে উঠাই নেওয়ারও চেষ্টা করা হয়েছিল, আমি সেনাবাহিনী দিয়ে সেটা ঠেকাইছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। পরে পরে বলছে আওয়ামী লীগ ট্যাগ দিছিল, কৃষ্ণনগর স্কুলের সামনে উঠাই নেওয়ার জন্য লোক ঘেরাও করছিল, সেনাবাহিনী কল করছি, সেনাবাহিনী কোনাবাড়ি থানায় ফোন করছে, পুলিশ দিয়ে, সেখানে পুলিশ দিয়ে আমাকে সেখান থেকে রেস্কিউ করে আমার বাসায় দিয়ে আসছে। এগুলো অনেক ঘটনা ঘটছে, ঠিক আছে। আচ্ছা। পরে পরে আমি বলছি আমি যে দল করি, আওয়ামী লীগের কোন জায়গায় আমার পদ আছে সেটা জানা। আর সমর্থক তো অনেকেই আছে, বাংলাদেশে কোটি কোটি আছে, আপনি কি সবাই ধরবেন মারবেন? হুম। বুঝলাম। এখন আর কি নাই, এখন আর কি সবকিছু মিলে দেখছে যে ও কোনো দলের মধ্যে মানে সমর্থক এটা হইতে পারে, এখন কার মনের ভিতরে কি আছে। হ্যাঁ, হুম। বিভিন্ন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক কর্মী আছে, সমর্থক আছে, কিন্তু আমার দলে কোনো পদ্ধতি খুঁজে পাই নাই। কথা বুঝছেন না? আচ্ছা আচ্ছা। আমার তো কোনো পদ পদবি নাই কোনো দলে, এতজন সদস্য কত নাই, তাহলে আমাদের কিসের ভিত্তিতে আমাদের মানুষ আগানি করে? না, পদ এক জিনিস। শোনেন, বাংলাদেশের মানুষ কেউ তো কাউকে কাউকে না সমর্থন করবে, গণতান্ত্রিক দেশ। এখন সমর্থন করার ওটা তো যদি কেউ অপরাধ মনে করে, তাহলে তারা ভুল করে। হ্যাঁ। ওরে ভাই, এটা তো মব চলে, এখন আপনি ভুল করে কি করবেন? পাবলিক কাজ করি, আমার এখানে শ্রমিকের মধ্যে এখন মনে করেন 70% জামাতের সমর্থক। বর্ত বিএনপি আওয়ামী লীগ কোনোটাই পছন্দ করে না, এইরকম একটা অবস্থা চলতেছে। এরাও কম কথা করে না। আমি ওই যে আজমতুল্লাহর ইলেকশন করছি, নৌকা মার্কা, তারপরে খলিল ভাই নির্বাচনে প্রচারণা করছি, কথা বলেন না, ওগুলো ফেসবুকে প্রচার করছি না, দেখছে না? হুম। ওগুলো দেখি কয় আমি আওয়ামী লীগ করি। আর এবার নির্বাচনে আমার ধানের শীষে ভোট চাইতে এখন আমি বিএনপি দাঁড়া লাগিয়ে দিই। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা। খুব। কয় কারা এটা তো আমি জানি। কথা বুঝেন না, আমি হ্যাঁ। আমাদের বিরুদ্ধে কথা বলছি, নির্বাচনের সময় ভিডিও ভিডিও বানাচ্ছি। তাহলে ওই যে ওই যে যে সমস্ত শিবিরের, জামাতের যে নেতা শিবিররা, যারা ওই যে গার্মেন্টসের শ্রমিক যারা বলছে যে আপনার বিরোধিতা করে বা এরকম, হ্যাঁ, তাহলে তো হলো ওই তাকে বলতে হবে যে তাহলে আপনারা পাকিস্তান থেকে এখন যে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রশ্ন করেন যে তাহলে আমি ওগুলো পাকিস্তান থেকে এখন ওই যে নিয়ে আসেন, ফেব্রিক্স নিয়ে আসেন, সুতা নিয়ে আসেন, কাঁচামাল নিয়ে আসেন। আমি আমি কুতর্কে যাবো কেন? আমি ওর তো শ্রমিক, আমার তো কাজ করতে হবে। কথা বুঝেন না? হুম।
আমার তো টেকনিক আছে যে শ্রমিকের মধ্যে সব দলের কর্মী সমর্থক আছে। আপনার মন দিতে ভালো লাগে আপনি এই দল করেন। ঠিক আছে, আমার দল নিয়ে কোনো কথা নাই, আমার শ্রমিক ইস্যু নিয়ে কথা। আমি কোনো দল করি না, আমি কোনো সমর্থন আমি করতেই পারি। আপনি যখন যদি দাঁড়িয়ে বলা সমর্থন করতে পারেন, আমারও জানার সিদ্ধ অধিকার আছে সমর্থন, আমারও লোকজনকে করার সমর্থন করার অধিকার আছে। আপনার যদি থাকে আমার পছন্দ হয় না, আমি আপনার এটা পছন্দ হয় দেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি লোকজনের কাছে বেশিরভাগ করতেছে ভালো কথা। জামাতে যুদ্ধ অপরাধী তারা যে রাজাকার, তারা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, সেটা করে আপনার দলে কেন ভাই? এগুলো দলীয় কুতর্ক করবেন না। আমি ওইটা মাইনাস করি, কারণ কি আমার তো মাঠে কাজ করতে হবে। না না, আমি জানি আপনি কোনো রাজনীতি করেন না, আপনি কোনো রাজনীতির সাথে জড়িত নয়, এটা কিন্তু আমি জানি। কারণ আপনি জানেন যে আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি। এখন আমি দেখেন কথা বলি, আপনি যেরকম শ্রমিক নিয়ে কাজ করেন, আমার তো এরকম বিভিন্ন লোকজন নিয়ে কাজ করা হয়। তবে আমার জীবনে কখনো দেখেন যে আমি কখনো কোনো দলের বা রাজনীতির নেতার দালালি করি নাই। বন্ধু থাকতে পারে, কোনো চামচামি করে নাই, কারোর সাথে ছবি তুলিনি, হ্যাঁ, কারোর সাথে আমার কোনো এরকমের ইয়ে নাই। আমি তো কাজ করি সব সময়। আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রবিউল দারোগা ছিল, ওই রবিউল দারোগা বিএনপির নেতাদের খুব অত্যাচার করতো, জ্বালা যন্ত্রণা করতো, হয়তো আপনার নলেজ আছে। তখন কোনাবাড়ি থানা ছিল না, ফাঁড়ি ছিল, ফাঁড়ি আছে। ওই সময় আমাকে 2টা চাঁদাবাজি মামলা দিয়ে এই হয়রানি করেছিল। ওই সময় তো আওয়ামী লীগের অনেক নেতাও আমার বিপক্ষে ছিল, রবিউল দারোগা সবাই মিলে আমাকে এরকম হয়রানি করছিল এক সময়। আমি ওই সময় মামলা খাইছি। ওই সময় আমাকে আওয়ামী লীগের আমলে মামলা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিষয় হচ্ছে যে আমি তো কোনো কারো ওই তাবেদারি করি নাই। আমি কারো কাছ থেকে ওইভাবে নিয়ে যে মাসে যে দলীয়ভাবে কোনো টাকা পয়সা খাই, ওই রকম আমার ছিল না। তো আরও বিষয় হলো, 5ই আগস্টের পরেও তো আমাদের ওই রকম বিভিন্ন হুমকি ধামকি বিভিন্নভাবে আসতো। হ্যাঁ, আমার নামে রিপোর্ট কর্তা, সাংবাদিকতা শিক্ষা দেবো, হ্যাঁ, আমার নামে নিউজ করেছিলেন, মনে আছে? তো সাংবাদিকের কাজই তো ভাই নিউজ করা, হ্যাঁ, রিপোর্ট করা, চারদিকে কী ঘটা এড়িয়ে গেল। এখন এটা আসলে কার বিরুদ্ধে গেল না গেল এটা তো আমার দেখার বিষয় নাই। তো বিষয় হচ্ছে যে ভাই রাজনৈতিক পথ পরিবর্তন হওয়ার সাথে সাথে এগুলো কিছু হইবে, এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার। ও ওগুলো আমারও অনেকে অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে আর পারে নাই, কারণ ওরা কুলে নাই কেন। আমার প্রশাসনিক ফুল সাপোর্ট আমার কাছে আছে, বুঝছেন? আর আমার কিছু ফল্ট পাই নাই। মেন সময় আমার কোনো ফল্ট নাই, বুঝছেন? হুম আমি কোনো আমি কোনো উল্টাপাল্টা কাজ করি নাই, আমি ভুল কোনো কাজ করি নাই। আমি 100% নীতি নৈতিকতার মধ্যে সঠিক ছিলাম, যার কারণে আমাকে বহু ঘাটাঘাটি করার পরেও আমাকে এখান থেকে কোনো কিছু করতে পারেনি। আমি এখনো টিকে রয়েছি। মূল বিষয়টা হচ্ছে, বুঝছেন, হুম কারণ আমার অসৎ কোনো কর্মকাণ্ড পাই নাই। হ্যাঁ, আমি কোনো ক্ষেত্রে চাঁদাবাজি করি নাই, আমি কোনো শ্রমিককে টাকা নিয়ে তার কাছে জোর করে টাকা নেওয়া বা তার টাকা না দেওয়া, মানে কোনো কিছুর মধ্যে কোনো ত্রুটি পাই না। জি জি হ্যাঁ কোনো কিছু না। আর ক্যাম্পের থেকে সেনাবাহিনীতে এটা বড় ধরনের ছাপও হচ্ছে। আমাদেরকে প্রতি সপ্তাহে বিগত ডাক্তার আমাদের বসলো মিটিং এর আন্দেশ নিয়ে। সেনাবাহিনীর মধ্যে এই এলাকার সবচেয়ে বেশি মিটিং এ ডাক্তার আমি যা বলতাম ওইটা আমার বলছে, আসলে আপনার সম্পর্কে আমাদের ডিটেলস তথ্য আছে, আপনি অনেকদিন যাবত এসব কাজ করেন এবং আপনি স্বচ্ছ লোক। হ্যাঁ, আপনার কথাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, মেজরিটির কথা। হ্যাঁ, আপনার সম্পর্কে আমরা ডিটেলস তথ্য কালেকশন করছি আমরা আপনার সম্পর্কে, মানে সব জায়গা থেকে তথ্য নেওয়ার পরে বলছে। এবং আমি যে কোনো আমার এমনও বলছে যে এই যে রাত্রে বিভিন্ন বাসায় বসে মদ টব হইতো না, মানুষের বাড়ি হইতো, যেমন আকবুদ্দিন আক্রমের বাড়িতে হামলা টামলা করলো, আবার কোনো মানে আমরা তো এরকম কোনো দলীয় লোকের বাড়িতে কোনো এরকম মদ হয় নাকি, হামলা হয় নাকি, ছিল। আপনি পাইলে আমাদের ফোন টোন দিয়ে আমাদের জানাবেন। এমনকি বলে যে আপনি বলেন আব্বাস দিয়ে আমরা ভান্ডারকে আব্বাস দিয়ে এদিক দিয়ে আপনি বললে আমরা এদিক দিয়ে মাঝে মধ্যে সেনাবাহিনী টহল দেবো। ঠিক আছে, এই জন্য আমি অনেক যারা রাতে অনেক রাত পর্যন্ত ঘুরে না কোনো বাড়িতে হামলা করা, কম করা, দলীয় লোকদের পাশাপাশি এখনো ঘুরে ঘুরে করি, এখন তো নাই না। এই তো যাই হোক, সৎ পথে থাকলে গেলে যত ঝড় তুফান আসুক কোনো কাম হয় না। আমার বহুত চেষ্টা করছে, পারে নাই। আর আমার তো ওই ধরনের কোনো তথ্য নাই, ডকুমেন্ট নাই, কেউ শো করতে পারে না। যে বলতে গেছে তারা কাজ হয় না, ডকুমেন্ট তথ্য দেখাইতে পারে। ওই বলতে নির্বাচন করছে, ও করতেই পারে, দেশের নাগরিক, ভোট দিতেই পারে, জনসমর্থক প্রচার করতেই পারে, এটা কি এর অপরাধ নেই?
এখন সবাই হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় দেখেন, আপনি একটু প্রশ্ন করি যে সেটা হচ্ছে এই 2 বছরে গ্যাস বিদ্যুৎ সব চলে গেল, কিন্তু বিগত সরকারের আমলে তো এরকম ঘটনাটা দেখলাম না যে গ্যাস নাই, কারখানা বন্ধ হয়ে গেল, exercise নাই। কিন্তু এই হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে, এটার পিছনে কি আসলে বুঝলাম না। এই যে যে গার্মেন্টস নাকি সারা পৃথিবীতে 1 নম্বর থাকতো, সারা বিশ্বে 1 নম্বর রপ্তানি গার্মেন্টস, সেই গার্মেন্টস সেক্টরটা যদি ধ্বংস হয়ে যায়, তো মানুষ তো মারা যাবে মানুষ। শিল্পে ধস আসছে, তারপরে 5ই আগস্টের পর যে পরিমাণ দুর্নীতিরা কোনো অসন্তোষ দেখাতেছে, তারা কোনো নেতা মানে নাই, তারা নিজেরা নেতা হয়ে গেছে, তারা সমন্বয় হয়ে গেছে, এগুলো অনেক কিছু ভাই এগুলো আছে, আমরা এগুলো জানি, খোঁজখবর হচ্ছে, অনেক তথ্য আছে, আমাদের কাছেও আছে, প্রশাসনের কাছেও আছে, সবাই এগুলো নিয়ে কাজ করছে। হম হুম। এখন এই গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট এগুলো রাষ্ট্রীয় বড় বড় ব্যাপার, নীতি নির্ধারণী ব্যাপার। হ্যাঁ, তারপরে আগে ভারতে গ্যাস দিয়েও বাংলাদেশে গ্যাস থাকছে, এখন মনে করেন কোথাও গ্যাস দেয় না, তারপরে গ্যাস পায় না, বিদ্যুৎ পায় না, এগুলো তো বড় জাতীয় রাজনীতি, এগুলো তো ছোটখাটো মানুষ করতে পারবো বলে। ওই তো শুনতাম তো যে দিল্লি না ঢাকা, পিন্ডি পিন্ডি পাকিস্তানের পিন্ডি বলতো, আর বলতো যে শেখ হাসিনা পাইপলাইন দিয়ে গ্যাস দিয়ে দিল, তেল দিয়ে দিল। তো সেই শেখ হাসিনার পাইপলাইনে করাই তো সেই আবার তেল আসতেছে ভারত থেকে। হ্যাঁ, তো এখন তো মোটামুটি এখন তো আর কিছুই দেয় না, তাহলে আপনারা তো দেন না, তাহলে এখন এগুলো শর্ট পড়তেছে। এগুলো তো বিরোধী দলের যে দল ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে পাবলিকরে উত্তেজিত করা রাজনৈতিক কৌশল, এটা তো টেকনিক। তো ভালো থাকবেন, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম।